আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন বেস্টনি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। জি, আমরা বলছিলাম যে পণ্যের গুণাগুণ নিয়ে একটি অভিযোগ এসেছে যে এখানে নিম্নমানের পণ্য বিক্রি করা হচ্ছে। প্রথমে বলি, কথাটা সত্যি নয় এখনকার অবস্থানে, তবে কেন কথাটা এসেছে সেটা আমার মনে হয় আমি অনুমান করতে পারছি। আমরা যখন প্রথম দিকে শুরু করি তখন আমাদের পণ্যের সরবরাহকারী ছিল স্থানীয়ভাবে কিছু প্রতিষ্ঠান, এবং সেখানে আপনার যে 4-5টি প্রোডাক্ট নিয়ে আমরা শুরু করি তখন যদিও আমাদের কাস্টমারকে এই গ্যারান্টি দেওয়া ছিল যে পণ্যের রিপ্লেসমেন্ট দেওয়া হবে, তখন বেশ কিছু শিপমেন্টের মধ্যে ডিফেক্ট পাওয়া গিয়েছে। তারপরে আমরা সেই পণ্য যথারীতি কাস্টমার থেকে ফেরত নিয়ে আবার তাদেরকে কম্পনসেশন করতে হয়েছে। যেমন আমি আপনাকে বললাম যে এক সময় আমরা জুতো শু বিক্রি করেছি, কাপড় চোপড় বিক্রি করেছি এই সিস্টেমে, বাট পরবর্তীকালে ওই যে বললাম আমরা যখন অ্যানালাইসিস করলাম যে ডাইরেক্ট সেলিং আসলে কি ধরনের পণ্যে যাবে, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এমন একটি পণ্য বাজারে যাব যেটা গতানুগতিক, আমাদের কারোর সাথে প্রতিযোগিতা করা লাগবে না, আমরা ইউনিক এবং এসেনশিয়াল মার্কেট তৈরি করব। এবং আমাদের এই পণ্যের পরিবর্তন হয়ে গেছে আজ থেকে 7 বছর আগে। গত 7 বছরে কেউ বলতে পারবে না যে এমন কোনো পণ্য আমরা বাজারজাত করি যেটার মান খারাপ আর যেটা প্রয়োজন নেই। এই কথাটা একদম সত্যি না, বরং এই প্রোডাক্টগুলো এতটাই স্ট্যান্ডার্ড, যেমন আমি দাবি করে বলবো বাংলাদেশে বাজারে বহু পণ্য স্থানীয়ভাবে তৈরি হয়ে বাজারজাত হচ্ছে, বিএসটিআই কোনো অনুমোদনই নেই, একটি দুটি নয়। আমি একবার বিএসটিআইতে গিয়েছিলাম দেখা করতে আমাদের কিছু পণ্য নিবন্ধিত করার জন্য। ডিজি ভদ্রলোক নিজেই স্বীকার করলেন উনি 3400 কোম্পানির বিরুদ্ধে মামলা করে বসে আছেন, 3400 কোম্পানির বিরুদ্ধে। জিজ্ঞেস করলাম কেন? বললো অনেকে আছে বিএসটিআই এর অনুমোদন না নিয়ে বিক্রি করছে, আর এমন কিছু বাঘা বাঘা কোম্পানি আছে যাদেরকে সবাই চেনে, যারা বিএসটিআই এর অনুমোদন না নিয়ে বিএসটিআই এর অনুমোদন আছে এই কথাটা লাগিয়ে বিক্রি করছে। তো আমি বললাম মামলা করেননি? বলে হ্যাঁ মামলা করেছি, চলতেছে, কোর্টে দেন দরবার। ক্যান ইউ বিলিভ যে তারা স্টিকার লাগাচ্ছে কিন্তু কোনো অনুমোদন নেই। বরং বাংলাদেশে যখন এই ধরনের প্র্যাকটিস হচ্ছে তখন আমরা আরো সচেতন হওয়ার চেষ্টা করলাম, কারণ আমাদের সাথে যারা ব্যবসা করে এরা শুধু আমাদের গ্রাহক নয়, এরা আমাদের ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন। আমরা কিন্তু নিজেদের মধ্যে পণ্যগুলো বিপণন করি। তখন আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আরো যে যেমন আইএসও 9001, আইএসও 22000, জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, আপনার হালাল, এরকম বিভিন্ন রকমের সার্টিফিকেশন করা আছে আমাদের অনেক প্রোডাক্টের মধ্যে। ইউ ক্যান টেক এনি প্রোডাক্ট, গো টু আওয়ার শপিং মল, গিয়ে একটা শপিং মলের প্রোডাক্ট হাতে নিয়ে দেখেন। যারা এই গল্পগুলো করছে ইদার তারা আমাদের সাথে যোগাযোগ নেই গত ধরেন 7, 8, 9 বছর, শুরুর দিকে আমাদের সাথে দেখা ছিল, অথবা হতে পারে তারা বায়াসড। ভোক্তারা কিভাবে জানবে যে বাজারে আমাদের ডেস্টিনির পণ্য? আমাদের তো অনেক আউটলেট আছে, আমাদের আউটলেটগুলোর নাম হচ্ছে আরডিসি। আরডিসি মানে হচ্ছে রিজিওনাল ডিস্ট্রিবিউশন সেন্টার। আপনি যদি শুধু মৌচাকের গোড়ায় যান সেখানে আপনি অন্তত 20টি আরডিসি পাবেন। আচ্ছা, ওই এলাকার মধ্যে দোকানের মতো বসে গেছে, একদম দোকান। আপনি যেরকম দোকান দেখেন ডিপার্টমেন্টের দোকান, ঢুকে দেখবেন সব ডেস্টিনি প্রোডাক্ট, আপনি হাতে একটা তুলে দেখেন। কোনোদিন সম্ভব না। একটা কথা হলো যে আপনার নিম্নমানের পণ্য প্রোডাক্ট বা উৎপাদন করা একেবারে একটা অসম্ভব ঘটনা, কারণ আমাদের ফ্যাক্টরিগুলো যেগুলোতে আমরা পণ্য তৈরি করি তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে টুল ম্যানুফ্যাকচারিং, মানে তার ইন্ডাস্ট্রি বাট আমাদের ব্র্যান্ডে তারা করে দিতে হবে, তাদের লাইসেন্স চলে যাবে তারা যদি ওই ধরনের পণ্য উৎপাদন করে। যেমন চায়না বলেন, মালয়েশিয়া বলেন, সুইজারল্যান্ড বলেন, ইন্ডিয়া বলেন, থাইল্যান্ড বলেন, দিস কান্ট্রিজ আর ওয়েল শেপড, তারা খুব বেশি সতর্ক। বরং আমরা যেটা করেছি তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে যে 2012 সালের পরে আমরা আপনাদের থেকে ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট করতে আগ্রহী নই। আচ্ছা, কারণ আমাদেরকে এই প্রোডাক্ট বাংলাদেশে উৎপাদনের ব্যবস্থা করে দেন। এখন সেই প্রক্রিয়া চলছে। অ্যাকচুয়ালি এই বছরটা আমাদের খুব বেশি ব্যস্ত থাকার কথা, কারণ আমরা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল সেটআপে যাচ্ছি এই বছর, যেটার আপনার উৎপাদন শুরু হবে আগামী বছর। 13 সাল থেকে যতগুলো পণ্য দেখেন তার 95% পণ্য 95% পণ্য বিদেশ থেকে আমদানিগত পণ্যের কথা বলছি, কারণ লোকাল তো আছেই আমাদের। এগুলা স্থানীয়ভাবে উৎপাদন হবে না শুধু, অলরেডি আমাদের ডিসিশন হয়েছে আমরা উৎপাদন করব অনেক বেশি,
করে এক্সেসটা আমরা বিদেশে এক্সপোর্ট করব। বিদেশ বলতে আমি বুঝাচ্ছি 12টা কান্ট্রির সাথে আমার একটা কথাবার্তা হয়েছে, এই 12টা কান্ট্রিতে আমরা এই পণ্যগুলোকে এক্সপোর্ট করব। তাহলে কি দাঁড়াচ্ছে, কি কি পণ্য? এই সব আমরা যে পণ্যগুলো এখন বাজারজাত করছি একই পণ্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই পণ্যগুলো যদি অপ্রচলিত, অপ্রয়োজনীয় এবং খারাপ পণ্য হয়, তাহলে ওই 12টি কান্ট্রি এই পণ্যগুলি নেয়ার ব্যাপারে সম্মতি কেন দিল? ওই দেশগুলোতে আপনি পণ্য কিভাবে পাঠাবেন? এটা কি এমএলএম পদ্ধতিতে হবে না, নাকি এটা আমরা এটাকে পাঠাচ্ছি সরাসরি এক্সপোর্ট করে, এক্সপোর্ট? আচ্ছা, কিন্তু ওরা ওখানে এমএলএম পদ্ধতি এবং জি, রেগুলার পদ্ধতিতে বিক্রি করবে। আচ্ছা যেমন আমেরিকাতে যিনি নিচ্ছেন উনি এমএলএম এখন বিক্রি করবেন না, উনি একটা স্টোর নিয়ে বসে আছেন, আচ্ছা ওয়ার হাউস। আমেরিকা, কানাডা, ইউকে, দুবাই, সৌদি আরব, তারপর আপনার হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর, ওখানে ব্র্যান্ডিং কি হবে? ইন্দোনেশিয়া, একই ডেস্টিনি ডিটুকে ওকে, আমার ব্র্যান্ডিং। আমি যে ব্র্যান্ডে উৎপাদন করে তাদেরকে দেবো, তারা এক্স্যাক্টলি এই ব্র্যান্ডে, কারণ তারা কোনো ঝুঁকি নিতে রাজি না। আচ্ছা তাদের কথা হচ্ছে, যেহেতু এই পণ্যগুলি বাংলাদেশে দীর্ঘ 7-8 বছর বিপণন হয়ে আসছে আচ্ছা এবং আমরা এটার মোটামুটি রেজাল্ট পেয়ে গেছি, আমরা এগুলো এই ব্র্যান্ডেই আমরা বাজারজাত করতে চাই। কিছু কিছু দেশ সিদ্ধান্ত নিয়েছে তারা ডাইরেক্ট সেলিং, কিছু দেশ যেমন ইন্দোনেশিয়া মাল্টি লেভেল মার্কেটিং এ সেল করবে, আমেরিকা সরাসরি দোকানে বসে বিক্রি করবে, ইংল্যান্ড এখনো তারা চিন্তা করতেছে তারা কিভাবে বিক্রি করবে। আমার কথা হচ্ছে, এই পণ্যগুলো যদি প্রয়োজনীয়তা না থাকে, why I got the export offer? This is all personal jealousy, ignorancy, অজ্ঞতা, প্রতিহিংসা, দেশের উন্নয়নে বাধা দেয়া। একটা জিনিস দেখবেন, কিছু লোক আছে সে কিছু করে না, এরা অনেক ভালো, কারণ তারা কিছু করতেছে না, কিন্তু তাদের চেয়ে তো খারাপ হচ্ছে যারা কিছু করছে না এবং আরেকজনকে করতেও দেবে না, এরা মোর ডেঞ্জারাস। কারণ যে করছে না সে শুধু নিজেকে ধ্বংস করছে, আর যে করতে দিচ্ছে না সে নিজেকে এবং পুরো দেশটাকে কিন্তু ধ্বংস করছে। এখন আমি মনে করি যারা দেশটাকে ধ্বংস করার পায়তারা করছে, তাদের ব্যাপারে গণমাধ্যম, সরকার, সচেতন মহল, সুধী সমাজ সবার সচেতন হওয়া উচিত এদের এই প্রোপাগান্ডা বন্ধ করার জন্য। তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন যে সরকার যেসব উদ্যোগ নিচ্ছে, যেসব প্রশ্ন, যেসব অভিযোগ বিষয়ে তদন্ত করছে, এইগুলো ঠিক হচ্ছে না? না, সরকার কিন্তু বিভিন্ন মহল থেকে অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখার জন্য কিন্তু অনেকগুলো কমিটি করছে। সরকার কিন্তু পুরোপুরি বিশ্বাস করছে না, তারা জিনিসটা বুঝতে চায়। কারণ আমার ক্লেম হচ্ছে আমি সঠিক, আরেকজন বলতেছে উনি রং, তো সরকার তো এখানে আরবিট্রেশনে যেতে হবে। সরকার আরবিট্রেশনে যাচ্ছে, কতগুলো দায়িত্বশীল অফিসার দিয়ে কমিশন গঠন করছে, এই করছে সেই করছে। এই কমিশন কিন্তু ওই কমিশন নয়, আমরা বারবার বলছি এই কমিশন হচ্ছে তদন্ত কমিশন, হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করব। কিন্তু এর মধ্যেই তো আমরা যতটুকু জানি যে আপনাদের পরিচালক, ডেস্টিনি গ্রুপের পরিচালকদের ব্যাংক অ্যাকাউন্ট তো বন্ধ, এই তো আপনার জাস্ট একটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট না, এগুলা সব আনুমানিক কিছু তথ্যের ভিত্তিতে, আনুমানিক কিছু তথ্যের ভিত্তিতে। আবার বলছি, দেখবেন প্রমাণ হবে যে এই কথাগুলো সত্যি নয়। এগুলা প্রমাণ হবে আগামী অতি অল্প দিনের মধ্যে, বোঝা যাবে যে আসলে এই উত্থাপিত অভিযোগগুলো সত্যি নয়। এখন কথা হচ্ছে, আপনাকে কিন্তু যে কোনো সময় 54 লতে পুলিশ 24 থেকে 48 ঘন্টা ধরে নিয়ে যেতে পারে। এর অর্থ এই নয় আপনি অপরাধী, আপনার উপরে সন্দেহ আসছে। এইটা কিন্তু আইনে যেমন একটা ফ্লেক্সিবিলিটি আছে, এবং তার কিন্তু কোর্টও যাওয়ার দরকার নেই, জাজমেন্টের দরকার নেই। একজন থানার ওসি যদি মনে করেন যে এই লোকটি দেশের জন্য ক্ষতিকারক, উনি সর্বোচ্চ 2 দিনের জন্য এনাকে আটকে রাখেন। তাহলে আপনার এই কথাগুলো কি আপাতত আপনার যে হাজার হাজার কর্মী আছে আপনার ডেস্টিনি গ্রুপে এবং লাখ লাখ ডিস্ট্রিবিউটর আছে, তাদের কাছে আপনার এই কথাটাই কি আশার বাণী আপাতত? না, আমি বলবো আমাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু অপরাধ বোধ নাই, অপরাধ নাই, ক্রাইম নাই, আমরা কোনো অফেন্স করে নেই। এখন দেখেন, কাজ করতে গেলে কিন্তু একটু ভুল হবে, সে ভুল কিন্তু ইয়ের মধ্যে পড়ে না, এই আপনার মানে জরিমানা হইতে পারে একটা, এই ধরনের শাস্তি নয়। আপনি দেখেন, আমি গতকালে বলেছি, যদি একটা জিনিস কিন্তু পরিষ্কার করা হয়নি গণমাধ্যমে, সেটা হচ্ছে কি ধরনের কর ফাঁকি পাওয়া গেছে। সেটা হচ্ছে ভ্যাট কার কাছে, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের গাছের উপরে। আমি এটা একদম স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিয়েছি যে এনবিআর এর কমপ্লেন হচ্ছে যে আপনারা ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে সেলের সময় ভ্যাট দেননি, একটি। সেখানে তারা বিভিন্ন রকম ফিগার বলছে, কেউ বলছে 140 কোটি, কেউ বলে না না 33 কোটি, কেউ আবার বলে 15 কোটি, সব মুখে। এই সমস্যাটা কেন হয়েছে জানেন? কারণ ওনারা কোনো লিখিত অভিযোগ দিতে রাজি নন, মুখে বলছেন। আমরা বললাম আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগটা কি, একটু লিখিত পাঠান। তো লিখিত না দিয়ে বন্ধ করে দিল? আমি জানি না, এটা দেশের আইন এই কথা বলবে। এখন লিখিত না দিয়ে মৌখিকভাবে জানানো হচ্ছে। এখন মৌখিক কথা কিন্তু চেঞ্জ হয়ে যায়, 3 বার তো চেঞ্জ হলোই। 140 কোটি
তারপরে 33 কোটি, তারপরে 15 কোটি। আমার কথা হচ্ছে একটা লিখিত আসলে ভালো। লিখিত আসলে আমাদের কি করতে হবে, আমরা আমাদের আইনজীবীদেরকে ডাকবো, আমরা আমাদের কোম্পানি যারা ট্যাক্স রিটার্ন করেছে সেই প্রতিষ্ঠানকে আমরা শোকজ করব যে আপনি বলছেন আমাদের ট্যাক্স ক্লিয়ার, এনবিআর বলছে তো আমি জানাচ্ছি, আমি তো তাহলে ওই ট্যাক্স রিটার্ন কোম্পানিকে শোকজ করতে পারি, লিখিত দিলে অনেকগুলো স্টেপে যেতে পারি। আমাদের হাতে একদম সময় নেই, এই বিষয়ে হয়তো আরো পরবর্তী সময়ে আরো অনেক আলোচনা করার সুযোগ পাবো। এর মধ্যে যে হাজার হাজার এমপ্লয়ি আছে আপনার প্রতিষ্ঠানে এবং লাখ লাখ যে ডিস্ট্রিবিউটররা আছে, তারা তো একটা উদ্বিগ্ন অবস্থায় আছে যে পরিচালকদের অ্যাকাউন্ট, ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ, কোম্পানির অ্যাকাউন্ট বন্ধ। আমি মনে করি তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ থাকা উচিত না। সরকার, আমি বিশ্বাস করি, কারণ আমি ওই দিনই আমাদের একজন আইনজীবীর মাধ্যমে এনবিআরকে আমরা অ্যাপ্রোচ করেছি। তো আমি বিশ্বাস করি যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার আর্থিক লেনদেন করে সেগুলো খুলে দিবেন। আর ডাইরেক্টরদের গুলো কতদিন বন্ধ রাখবেন সেটাও আমাদেরকে জানাতে হবে, কারণ আমি মনে করি ডাইরেক্টররা নিজেরা গিয়ে কোনোদিন ট্যাক্স দেয় না। এইটা আমাদের কোম্পানি আছে, নিয়োগ দেওয়া আছে চার্টার্ড কোম্পানি, এটা আমাদের আইনজীবী আছে, তাদেরকে নিয়ে বসে আমরা দেখবো যে এই অভিযোগটা আসছে কেন। যেটা একেবারে আমি বলতে পারি আপনাকে একেবারে একটা অসম্ভব চিন্তা, এটা সম্ভব না। জি, আপনাকে